আপনি ভারত বিরোধী হবেন কেন? আমাদের একটা কমন সাউথ এশিয়ান এন্টিটি আছে, আইডেন্টিটি আছে। এখন মানচিত্র আলাদা হয়েছে, সময় অনেক গড়াইছে, ঠিক আছে, কিন্তু আপনি গ্লোবাল ওয়ার্ল্ডে যখন মিশেন, আপনি যখন আমেরিকাতে যাবেন বা ইউরোপে যাবেন, আপনি কিন্তু ঘুরে ফিরে সাউথ এশিয়ান রেস্টুরেন্টে যান, বা আপনি একটা ইন্ডিয়ান পাকিস্তানি দেখলে একসাথে বসে আড্ডা দেন, আপনি কিন্তু কোকের ওই আপনার লাতিন আমেরিকার লোকটার সাথে বসে আড্ডা দেন না। তো ফলে আমাদের গ্লোবাল মানচিত্রে একটা সাউথ এশিয়ান এন্টিটি আছে, আইডেন্টিটি আছে। সেই আইডেন্টিটিটা প্রোটেক্ট করার জন্য হলেও আমাদের ভারতের ব্যাপারে একটা পরিষ্কার পজিশন লাগবে, জাতিগত পজিশন লাগবে, এবং তাতে করে ভারত আমার মনে হয় লাইনে চলে আসবে। যে আমরা পদ অন্য একটা প্রসঙ্গে আলোচনা করি। আপনি দেখেছেন যে নিউ ইয়র্কের সম্পাদককে যে এয়ারপোর্টে যে হেনস্থা করা হয়েছে, উনি স্ট্যাটাস দিয়েছিলেন, এটা সরকার এটা রিয়্যাক্টও করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এখনও 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও নুরুল কবিরের মতো একজন সাংবাদিককে এয়ারপোর্টে যদি হেনস্থার শিকার হতে হয়, তাহলে কারা এখনও ওই সব গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে? দেখেন, এটা মানে আপনি চাইলে ইতিবাচকভাবেও দেখতে পারবেন যে একটা পাসপোর্ট স্ক্যান করলে পরে যাদের ব্যাপারে রেড লাইন আছে আর কি, তালিকাভুক্ত আছে, ওই সফটওয়্যার থেকে তার নামটা তো আসলে ডিলিস্ট করা হয়নি, ওটা তালিকাতে আছে। ওইটা এভরি টাইম পাসপোর্ট স্ক্যান করলে দেখলেই ওই নামগুলো ক্যাঁ ক্যাঁ করে ওঠে আর কি, যে আপনার এগুলো তো লাল তালিকাভুক্ত আর কি, তো তাকে থামাইতে হয়। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যারা চাকরি করছেন ওখানে কিন্তু কনস্টেবল, ইন্সপেক্টর টাইপের পুলিশ সদস্যরা কাজ করেন, খুব বেশি ইংরেজি পত্রিকা পড়েন, টকশো দেখেন, নিউজের সম্পাদককে চেনবেন ব্যক্তিগতভাবে, এমনটা আশা করবার সুযোগ নাই। উনি কিন্তু মমতাজ না যে তাকে সাধারণ মানুষ চিনবে। তো সেখানে ব্যক্তিগতভাবে চেনার জায়গাটা তো একটা গ্যাপ আছে। ইতিমধ্যে আমরা দেখলাম বিভিন্ন জায়গাতে আপনার সশস্ত্র বাহিনী দিবসে শফিক রেহমান আমন্ত্রিত ছিলেন, কিন্তু মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, উনি কার্ড নিতে ভুলে গেছেন। এখন ওনাকে ক্যান্টনমেন্টে ঢুকতে দিচ্ছে না সেনাকুঞ্জে। তো এখন যারা জুনিয়র অফিসার আছেন অথবা সিপাহীরা আছেন, শফিক রেহমান তো বাংলাদেশের পলিটিক্স থেকে তো উনি নাই হয়ে গেছেন গত অনেকগুলো বছর। তো আমরা যারা যায় দিন পড়েছি ওই জেনারেশনের লোক হয়তো ওনারা না, তাকে চিনতে পারেন না, ঢুকতে দিচ্ছিলেন না। তো আমার মনে হয় যে এখানে একটা আন্তরিক ভুল আছে, একটা হলো সিস্টেমের ভুল আছে, থার্ড হচ্ছে করণীয় জায়গা আছে। যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে এই টোটাল হেনস্থার জায়গাটা একইভাবে দেখেন, আওয়ামী লীগের যে শত শত মানুষ পালাইলো, গুম খুন গণহত্যার সাথে জড়িত সশস্ত্র বাহিনীর সদস্যরা তো পালাইছে, মিলিটারি অফিসাররা পালাইছে, আপনার আমলারা পালাইছে, এমপি মন্ত্রীরা পালাইছে, তারা কীভাবে পালাইলো? তাহলে এটার টোটাল একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টকে আমার রিভিউ করা দরকার, যে যাকে হেনস্থা করা উচিত না তাকে কেন হেনস্থা করা হচ্ছে, আর যাদেরকে থামিয়ে দেওয়া দরকার ছিল তাদের পাসপোর্টটা ক্যাঁ ক্যাঁ করে উঠলো না কেন তখন মেশিনে? তাহলে সমস্যাটা কি মেশিনে না সমস্যাটা ম্যানেজমেন্টে, কোন জায়গাটাতে? এরপরে আপনি জানেন যে 5 তারিখের ঘটনার পরে কিন্তু টোটাল এয়ারপোর্ট সিকিউরিটিবিহীন হয়ে গেছিলো কয়েকদিনের জন্য, কারণ টোটাল পুলিশ ফোর্স পালিয়েছে। আমি বিদেশ থেকে এসছেন এমন অনেক মানুষকে আমি চিনি যারা বিমান থেকে লাগেজ নামায়া নিজের লাগেজ টাইনা টুইনা বাইর হয়েছেন এবং কোনো পাসপোর্টে এক্সিট সিল নাই। এবং এইটা পরবর্তীতে উনি যখন আবার তার দেশে প্রবাসে যেখানে থাকেন ফিরে যেতে চেষ্টা করেছেন, ওখানে কিন্তু উনি ঝামেলার মধ্যে পড়েছেন। ওখানে আবার অ্যাম্বাসি থেকে তার ক্লিয়ারেন্স নিতে হয়েছে যে তিনি বৈধভাবে গেছেন এবং আসছেন কিনা। অতএব অনেকগুলো গ্যাপস আমাদের বিদেশ কেন্দ্রিক আমাদের আছে, শুধু এয়ারপোর্ট না, আমাদের টোটাল সীমান্ত কেন্দ্রিক যে আসা যাওয়াগুলো আছে, এখানে হাজার হাজার বৈধ অবৈধ মানুষও তো পালিয়ে গেছেন। তাহলে অন্যান্য বর্ডার থেকে পালালেন কিভাবে? গণমাধ্যমের একজন গুরুত্বপূর্ণ মানুষ, ৭১ টেলিভিশনের মোজাম্মেল বাবু সাহেব তো মোমেনশাহী সীমান্ত থেকে পালানোর সময় ধরা খেয়েছেন। তারপরে এই যে বহুল সমালোচিত জাস্টিস মানিক ধরা খেয়েছেন। তাহলে আমাদের শুধু এয়ারপোর্ট সিকিউরিটি না, আমাদের টোটাল বর্ডার সিকিউরিটি বিষয়টাকে রিভিউ করা দরকার, যে বৈধ অবৈধ যাওয়া আসার যে বিষয়গুলো আছে টোটালটা রিভিউ করে একটা প্রফেশনাল সেট আপে নিয়ে আসা দরকার, যে পেশাদারিত্বের ভিত্তিতে কিভাবে আমাদের এই যে ইমিগ্রেশনটা ম্যানেজ করা হবে, এটা জরুরি। যে আমরা একদম শেষ করে 1 মিনিটে এই বিষয়ে আপনি একটু একই কোশ্চেন। এখানে আমাদের এয়ারপোর্টের সিস্টেম খুবই বাজে, ওভারঅল সিস্টেম যেটা বললো, হ্যাঁ, এটা পৃথিবীর আমাদের অনেক দরিদ্র দেশের এয়ারপোর্টের সিস্টেম অনেক উন্নত, হ্যাঁ। তো এইটা টোটালি চেঞ্জ করতে হবে, টোটালি এটা আপগ্রেড করতে হবে, এবং আমাদের হয়রানি এটা হয়। এবং কবির ভাই আমার এডিটর ছিলেন নিউজে কাজ করার সূত্রে, এবং বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একজন সাংবাদিক
উনি, এবং গোটা সাংবাদিকতার ইতিহাসে একটা শ্রদ্ধেয় নাম হয়ে থাকবেন এবং একটা ব্যক্তি। তো কবির ভাইকে সামাজিকভাবে চেনা বা না চেনার চেয়ে বড় কথা হইলো আমার মনে হয় যে ওই যে ফদ ভাই যেটা বললেন যে ওই লিস্টে নামটা কাটা যায়নি। হ্যাঁ, তো এখন এবং আরেকটা ব্যাপার হলো এই যে দেখেন এখনও যে হয়রানির শিকার হয়, তার মানে এখনও আওয়ামীময় বাংলাদেশে আছি, তার মানে আমার আগের কথাই তো প্রুফ হয়। ফলে এই যে একটা অভ্যুত্থান হইলো, এই অভ্যুত্থানে কী হইলো বেসিক্যালি, এই অভ্যুত্থানে জেনজি জেনারেশন মানে এই জেনারেশন তার ঐতিহাসিক কর্তাসত্তার উন্মেষ ঘটছে এবং এই ঐতিহাসিক কর্তাসত্তার রিকগনিশন দরকার। আপনার বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টির দায়িত্ব হলো যে এই যে নতুন ঐতিহাসিক কর্তাসত্তার উন্মেষ ঘটছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেইটার পলিটিক্যাল ভাষাটা বোঝা, তাইলেই দেশ দাঁড়ায় যাবে। দেখেন বাংলাদেশ গঠন করা খুব সহজ, খুবই সহজ, খালি হাসিনা যা করছে তা করবেন না, দেশ গঠন হয়ে যাবে। হাসিনা এইভাবে নির্বাচন করছে, আপনি করবেন না। হাসিনা এইভাবে প্রশাসন চালাইছে, আপনি এইভাবে চালাবেন না। হাসিনা এইভাবে পুলিশ চালাইছে, আপনি চালাবেন না। জাস্ট অপোজিটটা করেন, বাংলাদেশ ঠিক হয়ে যাবে। এই জন্য হাসিনার ছবি প্রয়োজনে পকেটে রেখে দেন। হ্যাঁ, যখন বুঝলা যাবেন বাইরে একটু দেখে নেবেন, আচ্ছা এটা করতে হবে। খুবই সহজ, কিন্তু ওই উইলটা থাকতে হবে আপনার। এই জন্য আমাদের দরকার, দেখেন যোগ্যতা দক্ষতা এগুলো কম বেশি হইতেই পারে, এটা আমরা আন্তরিকতা দিয়ে অনেক সময় এটা পোষায়ও নিতে পারি, কিন্তু ওই ডেডিকেশন, ওই অনেস্টি এটা আমাদের লাগবে। বাংলাদেশে যেটা দরকার আসলে, মানে যেটা আমি বারবার বলি, আমরা নৈতিকতা সবসময় অন্যের কাছ থেকে আশা করি যে আপনি ভালো হবেন, আমার ভালো হওয়ার দরকার নেই। হ্যাঁ, আমি ভালো হবো মানুষের কাছে, কিন্তু পার্সোনালি আমি সুযোগ সন্ধানী হব। হ্যাঁ, তো এইটা না, আমাদের এই যে ফিলেন্থ্রপিক একটা অভ্যুত্থান আমরা দেখলাম, হ্যাঁ, পরোপকারমূলক একটা, মানে আপনার ধর্ম বর্ণ শ্রেণী পেশা বৈষম্য ভুলে এই যে একটা অভূতপূর্ব ঐক্য, এই স্পিরিটটাকে যদি আমরা রেকগনাইজ করতে পারি পলিটিক্যালি, তাহলে বাংলাদেশ গঠন করা সম্ভব।